বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত। 9 এপ্রিল হবে ভোট গ্রহণ, যে কোনো সময় তফসিল ঘোষণা। 3 সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভূ রাজনীতির প্রবল চাপ সামলানোই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন নিয়ে তোলপাড় বরিশালের আদালত প্রাঙ্গণ। 6 দিনের ব্যবধানে ছাড়া পেলেন আওয়ামী লীগের সাবেক 2 এমপি। রাষ্ট্রীয় হয়রানি বন্ধের দাবি জানিয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের পোস্ট, কারণ নিয়ে নেটিজেনদের কৌতূহল। প্রচলিত প্রথা ভেঙে আমূল পরিবর্তন আনলেন তারেক রহমান। সকাল 9টায় উপস্থিত হন অফিসে। পাল্লা দিয়ে নির্ধারিত সময়েই কার্যালয়ে আসছেন সচিবরাও। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যেই তারিখ ঘোষণা করল ইসি। আগামী 9 এপ্রিল এই 2 আসনে একযোগে শুরু হবে ভোট গ্রহণ। মঙ্গলবার ইসি তাহমিদা আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া 6 ও বগুড়া 3 আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে। এইসব আসনের তফসিল আজ ঘোষণা করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে তফসিলের নিয়ম অনুযায়ী ঢাকা থেকে যে কোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তাই তারেক রহমান বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। এই অবস্থায় বগুড়া 6 আসনটি শূন্য হিসেবে সেখানে উপনির্বাচনের মাধ্যমে আবারও সংসদ সদস্য অনুষ্ঠিত হবে। অন্যদিকে গত 3 ফেব্রুয়ারি শেরপুর 3 আসনে জামায়াতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে 4 ফেব্রুয়ারি ইসি আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 17 এর উপধারা 1-এ বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধ মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে। আইন অনুযায়ী এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনে নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশনের নতুন তফসিল ঘোষণা করবেন। এই নিয়মেই শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল। নতুন সরকার গঠনের পর জনমনে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমান পুরনো প্রথা ভেঙে নতুন স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন। কিন্তু এই স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নের পথে কি কি বাধা রয়েছে সে আলোচনাও উঠছে। ঘরে বাইরে মোটা দাগে 3টি চ্যালেঞ্জ সামলাতে হবে নতুন সরকারকে, বলছেন পর্যবেক্ষকরা। পর্যবেক্ষকদের মতে, প্রথমত ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসায়ী সমাজসহ জনগণের মধ্যে স্বস্তি তৈরির পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সহ শক্তিধর রাষ্ট্রগুলো নিজ নিজ স্বার্থ ও লাভের জন্য বাংলাদেশের জন্য সুসম্পর্ক রাখতে মরিয়া হয়ে উঠেছে। এক্ষেত্রে এ প্রশ্নে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা এখন অনেকটাই দৃশ্যমান। এমন পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে ভূ রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে হবে সরকারকে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশকে স্থিতিশীল করাও অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে অনেকগুলো চুক্তি করেছে। চীন ও ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় অনেকগুলো বিষয়ে চুক্তি হয়েছে। এই চুক্তিগুলোর ধারাবাহিকতা এখন বর্তমানে সরকারকে বহন করতে হবে। বিষয়টি অনেক চ্যালেঞ্জিং। এই চুক্তিগুলোর মধ্যে কোনোটা একেবারেই বাংলাদেশের স্বার্থ রক্ষা না হলে সেগুলো থেকে সরে আসার চেষ্টা করতে হবে। আর যদি সরকার মনে করে যে চুক্তিগুলো করা হয়েছে সেগুলো চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ মোকাবিলা করতে পারবে, তাহলে সেগুলো মোকাবিলা করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক যুগান্তরকে বলেন, আইন শৃঙ্খলা সংক্রান্ত যে ঝুঁকিগুলো এখনো আছে সেগুলোর বিষয়ে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি, এটাও সরকারের জন্য চ্যালেঞ্জ। তবে দেশের প্রচলিত আইন সবার ক্ষেত্রে সমান, এই দৃষ্টিভঙ্গি বজায় রেখে ব্যবস্থা গ্রহণ করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।
অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ বিশেষজ্ঞ ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, অর্থনীতি চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকারকে 3টি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। প্রথমত, বাজার ব্যবস্থাপনার মাধ্যমে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। দ্বিতীয়ত, বিনিয়োগ চাঙ্গা করে সরবরাহের সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা। তৃতীয়ত, অভ্যন্তরীণ সম্পদ আহরণ করে বিভিন্ন কর্মকাণ্ডে অর্থায়নের ব্যবস্থা করা। তার মতে, রাজস্ব খাতে দুর্নীতি বন্ধ করে জিডিপির অনুপাত বাড়াতে হবে। মাত্র 6 দিনের ব্যবধানে বরিশালে আদালত থেকে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 2 এমপি। শুধু তাই নয়, গত এক সপ্তাহে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মহানগর ছাত্রলীগের সভাপতি সহ অন্তত 3 প্রভাবশালী নেতা জামিনে মুক্তি পেয়েছেন। পাশাপাশি জামিন পেয়েছেন আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের আরও অন্তত ডজন খানেক নেতা। বিষয়টি নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM শরীয়তুল্লাহর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস। আওয়ামী লীগ সরকার পতন এবং মামলার কারণে 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি। হঠাৎ হাজির হয়ে তার এই জামিন আবেদনে তোলপাড় হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। মহানগর ও জেলার 2 পাবলিক প্রসিকিউটর সহ জেলা আইনজীবী সমিতির সভাপতি সম্পাদক ছুটে যান আদালতে। মামলায় জামিন অযোগ্য ধারা এবং আবেদনের প্রথম তারিখ হওয়ায় তাকে জামিন না দেওয়ার অনুরোধ করেন তারা। কিন্তু 2 পক্ষের শুনানি শেষে ইউনুসকে জামিন দেন বিচারক। তালুকদার ইউনুসের আইনজীবী আওয়ামী লীগ নেতা কাইয়ুম খান কায়সার বলেন, 2018 সালের তথাকথিত এক ঘটনায় 2024 সালে মামলাটি করা হয়। মামলার সবকিছু বিশ্লেষণ করে বিজ্ঞ বিচারক তাকে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি বলে জানান কাইয়ুম। এ বিষয়ে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বলেন, তালুকদার ইউনুসের বিরুদ্ধে থাকা মামলায় জামিন অযোগ্য ধারা ছিল। সেই কারণ দেখিয়ে তাকে যাতে জামিন দেওয়া না হয় সেজন্য বিচারকের কাছে আবেদন জানানো হলেও আদালত এই আপত্তি আমলে নেননি। বরিশালের মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজিমউদ্দিন আহমেদ পান্না বলেন, বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমন অনেক লোককে জামিন দিয়েছেন যাদের জামিন মহানগর দায়রা জজ নামঞ্জুর করেছিলেন। উচ্চ আদালতে নামঞ্জুর হওয়া সত্ত্বেও তাদের জামিন দিয়েছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। উচ্চ আদালতে নামঞ্জুর করা আদেশকে যদি বিজ্ঞ নিম্ন আদালত অগ্রাহ্য করে তাহলে আদালতের শৃঙ্খলা ভেঙে পড়বে বলে মত দেন তিনি। ইউনুসের জামিনের মাত্র 6 দিন আগে আদালত থেকে জামিন পান বরিশাল 5 আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেত্রী জেবুন্নেসা আফরোজ। গত 18 ফেব্রুয়ারি একই দিনে তিনি সহ জামিন পান যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিন। দেশজুড়ে আলোচনার তুঙ্গে স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচন ইস্যু। এর প্রস্তুতিতেই ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন সময়ে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এক লাইনের পোস্ট, যা রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মঙ্গলবার দুপুরে ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন আসিফ। সেখানে তিনি লেখেন, রাষ্ট্রীয় হয়রানি আর নয়। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে, যা এরই মধ্যে ভাইরাল হয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে 20,000 রিয়াকশন ও 1300 কমেন্টস হয়েছে। এর আগে ভোরে নাসিরউদ্দিন পাটোয়ারি এক স্ট্যাটাসে লেখেন, জনতার সংসদ থেকে বলছি আমরা। দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের পর থেকেই নিয়মিত সময় করে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ কোনো কাজ না থাকলে তিনি সকাল 9টার মধ্যে সচিবালয়ের অফিসে ঢুকে পড়েন। এমনকি শনিবারও তিনি অফিস করছেন তার তেজগাঁওয়ের কার্যালয়ে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে অফিসে হাজির হচ্ছেন শীর্ষ কর্মকর্তারাও। অতীতের অভ্যাস পরিবর্তনের একটু সময় লাগলেও সচিবরা চেষ্টা করছেন সকাল 9টার মধ্যেই অফিসে ঢুকতে। সোমবার সকাল 8:30টায় সচিবালয়ের সরেজমিনে ঘুরে দেখা গেছে অধিকাংশ সচিব সকাল 8:30 থেকে অফিসে ঢুকতে শুরু করেছেন। আবার সকাল 9:30টার পরও অনেকে অফিসে ঢুকতে পারেননি। সমালোচকরা বলছেন, প্রধানমন্ত্রীর উপস্থিতি দেখে অনেকে অভ্যাস পরিবর্তন করে ফেলেছেন। তারা নির্দিষ্ট সময়ে অফিসে হাজির হচ্ছেন, আর যারা অভ্যাস পরিবর্তন করছেন না তারা অনেকটা ড্যাম কেয়ার। সোমবার সকাল 8:30টায় নিজ দপ্তরে প্রবেশ করেন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব আবু তাহের মোহাম্মদ জাবের। এর কয়েক মিনিট পরে অফিসে প্রবেশ করেন মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন। এর 2 মিনিট পর অফিসে আসেন বস্ত্র পাট সচিব বিলকিস জাহান রিমি। এর 1 মিনিট পর অফিসে হাজির হন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা। প্রায় একই সময়ে অফিসে প্রবেশ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান ও সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ।
জানতে চাইলে মৎস্য ও প্রাণী সম্পদ সচিব আবু তাহের মোহাম্মদ জাবের যুগান্তরকে বলেন, চাকরি জীবনের প্রথম দিন থেকেই সকাল 8:30টায় অফিস আসেন তিনি। যানজটে পড়লে 2-4 মিনিট দেরি হতে পারে, এর ব্যতিক্রম হয় না। অন্য কর্মকর্তারাও প্রায় অভিন্ন ভাষায় বলেন, অনেক সময় রাস্তায় যানজটের কারণে বিলম্ব হয়। মন থেকে কেউ দেরি করে অফিসে আসেন বলে মনে হয় না বলেও দাবি তার। 2024 সালের 5 আগস্টের পর টানা 1.5 বছর গণমাধ্যমে তেমন একটা উপস্থিতি ছিল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। অন্তর্বর্তী সরকারের 1.5 বছর কেমন ছিলেন সেটি নিয়ে খোলামেলা কথা বলেন রাষ্ট্রপতি। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন পর্যন্ত বঙ্গভবনের পরিবেশ কেমন ছিল, সাংবিধানিক জটিলতার পাশাপাশি রাজনৈতিক চাপ সামলে কিভাবে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের দিনলিপির কথা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন, স্বাভাবিকভাবে ওই আন্দোলনটা জনবিস্ফোরণের রূপ নেয়। যখন বিক্ষোভকারীরা গণভবন অভিমুখে, তখন আমাকে জানানো হলো যে কোনো মুহূর্তে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন। 12টার সময় আমাকে জানানো হলো উনি প্রস্তুতি নিচ্ছেন বঙ্গভবনে আসার। আমরা আঁচই করতে পারিনি যে আসলে ঘটনা কি ঘটতে যাচ্ছে, তবে শেখ হাসিনা যখন এখানে আসবেন বলছেন এবং হেলিকপ্টারও রেডি, তখন আমরা ঘটনার ভয়াবহতা সম্পর্কে ধারণা করতে পারি। এখানে সিকিউরিটি যারা ছিল সবাই পজিশন নিয়ে নিল। রাষ্ট্রপতি জানান, দুপুর 12:30টার দিকে তাকে জানানো হয় যে শেখ হাসিনা বঙ্গভবনে আসছেন না। এর কিছুক্ষণ পর হাসিনার দেশত্যাগের খবর আসে। ততক্ষণে বঙ্গভবনে নিরাপত্তা বাহিনী আরও সতর্ক হয়ে যায়। সব মিলিয়ে 30 থেকে 40 মিনিটের মধ্যে সামগ্রিক ঘটনা প্রবাহের খুব দ্রুত পরিবর্তন দেখতে পাচ্ছিলেন বলে জানান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, 2024 সালের 5 আগস্ট বিকাল 3টার দিকে প্রথমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাকে টেলিফোনে সমস্ত ঘটনা অবহিত করেন। সশস্ত্র বিভাগ থেকেও আমাকে জানানো হয়। পরবর্তীতে জানানো হলো ওয়াকার সাহেব সাংবাদিকদের সামনে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং দেবেন। সেনাপ্রধান ব্রিফিং দিলেন, আমরা টেলিভিশনে দেখলাম। উনি বললেন, প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন। দেশবাসী আশ্বস্ত হলো যে উনি অলরেডি দেশান্তরী হয়েছেন। তারপর আমাকে সেনাপ্রধান ফোন করে জানালেন তারা আসছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান সহ 3 জনই বঙ্গভবনে এলেন। আমার সঙ্গে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসলেন। তখন আমাদের প্রায় কিং কর্তব্যবিমূঢ় অবস্থা। কি করা যায়, কিভাবে কি হবে, এসব নিয়ে আমরা আলোচনা করলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। সিদ্ধান্ত হলো সবগুলো রাজনৈতিক দলের নেতাকে ডাকা হবে। এ কাজে সেনাবাহিনী টিম নিযুক্ত ছিল। তারপর ওনারা চলে গেলেন। সেনা সদরে দেশের রাজনৈতিক দলের নেতাদের একত্র করা হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যেও কেউ কেউ ছিলেন। তখন যাদের পাওয়া গেছে তাদেরকে নিয়ে আসা হয়েছে। রাষ্ট্রপতি আরও জানান, কিভাবে কোন ধরনের সিদ্ধান্ত নিলে দেশের মানুষকে স্বস্তি দেওয়া যায় সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। আমার সভাপতিত্বে এখানে সভা হলো আর সেনাপ্রধান সঞ্চালনা করলেন। সেখানে তিনি পুরো পরিস্থিতির ব্যাখ্যা দিলেন। সম্মিলিতভাবে কয়েকটি প্রস্তাব আসে। বিশেষ করে 3টি প্রস্তাব উত্থাপন হয়। তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় জাতীয় সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, যে নামেই ডাকা হোক না কেন, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু অভিন্ন। তত্ত্বাবধায়ক সরকার বললে হয়তো 111-এর মতো শোনায়, আবার সর্বদলীয় বা জাতীয় সরকার বললে দীর্ঘমেয়াদী সরকারও হয়ে যেতে পারে। নানা বিবেচনায় আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা যথাসম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পরই আমার উপর দায়িত্ব পড়লো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে জাতিকে আশ্বস্ত করার। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সবাই ঠিক করবেন সরকারের গঠন প্রণালী। এই সিদ্ধান্তের পর অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের কাছে পরিস্থিতির অগ্রগতি তুলে ধরেন। আমাকে ভাষণ দিতে হলো রাত 11টার সময়। আর অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রক্রিয়া তাদের হাতে ছেড়ে দেওয়া হলো। সেনাবাহিনী এবং রাজনৈতিক নেতারা আলাপ করে এটা করবেন। সেনাবাহিনী থাকবে, সব ধরনের সহায়তা করবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি সংবিধানে ছিল না, ফলে ওই সময় একটি সাংবিধানিক সংকটের মুখে পড়েছিল দেশ। সেই পরিস্থিতি কিভাবে সামাল দিয়েছেন এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো তখন প্রশ্ন উঠল, এটা আমাদের সংবিধানে নাই। সংবিধানের অনুচ্ছেদ 7 ও 7 ক অনুযায়ী সংবিধানের কাঠামোতে কোনো পরিমার্জন করাটা শাস্তিমূলক অপরাধ এবং এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এটি হবে বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এটা তো আমি জানি, কিন্তু আমরা যে কাজটা করতে যাচ্ছি, সরকার গঠন করতে যাচ্ছি, এটা তো সংবিধানে নাই। জীবন বাজি রেখে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন দাবি করে রাষ্ট্রপতি বলেন, দেশের এই সংকটময় অবস্থায় আমি নিজে 2024 সালের 8 আগস্টে তৎকালীন প্রধান বিচারপতির সঙ্গে কথা বলি। আমরা আলোচনা করলাম সংবিধানের আলোকে কিভাবে সরকার গঠন করা যায়।
সংবিধানের আর্টিকেল 106 এর বিধান মতে আপিল বিভাগের কাছে আমি তাদের মতামত চাইলাম। আইনের সাপোর্ট থাকলে আমি 7 অনুচ্ছেদ সংক্রান্ত জটিলতা থেকে বাঁচি। তখন তারা আপিল বিভাগের আদালত বসালেন। তিনি বলেন, সেই সময় সুপ্রিম কোর্টে ঘেরাও আন্দোলন চলছিল। আমার তৎকালীন আইন সচিব আমার চিঠি কোর্টে নিয়ে যায়। ওনারা 2 জন ছিলেন এজলাসে, বাকি কয়েকজন ছিলেন বাড়িতে। তাদেরকে ওনারা ভার্চুয়ালি সংযুক্ত করেন। 6 আগস্ট আমি রাষ্ট্রপতির ক্ষমতা বলে যথোপযুক্ত মনে করে অ্যাডভোকেট আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিই। যেহেতু দেশে তখন সরকার নাই, আইনে বলা আছে রাষ্ট্রপতি নিয়োগ দান করবেন, সেই ক্ষমতা বলে তিনি এই নিয়োগ দেন। 8 আগস্টের শুনানিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাটর্নি জেনারেল। পূর্ণাঙ্গ বেঞ্চে সেদিন শুনানি হয়। তাদের মতামতের প্রেক্ষিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠনের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেন। রাষ্ট্রপতির ভাষায়, তাদের ওই মতামত আমার জন্য রক্ষাকবচ হয়ে উঠল। আমার সামনে আর কোনো বাধা থাকলো না। ওই মতামতের উপর ভিত্তি করেই আমি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি, যেখানে আমাদের সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ রকম সমর্থন ছিল। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রপতি জানান, আমার তো খুব অল্প সময় তাকে দেখা, টুকটাক কিছু কথা হয়েছে। দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী উনার মধ্যে আছে। এটা নির্দ্বিধায় বলা যায়, একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কয়েকদিনের যে কার্যক্রম, তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে উনার শরীরের মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি না যে আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পর অনুভূতি জানতে চাইলে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত। 1.5 বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছি। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স। 1.5 বছর ধরে আমার মাথায় একটাই চিন্তা ছিল, কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, কিভাবে বঙ্গভবনকে নিরাপদ রাখব। সেই চাপ এখন পুরোপুরি চলে গেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্মের আগে এর বিরোধিতা করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের নেতা মহাত্মা গান্ধী। তিনি ছিলেন ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে। এরপরও কয়েক দশক ভারতের অবস্থান ফিলিস্তিনের পক্ষেই ছিল। তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের অধীনে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে। ৭৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা করার পরও কেন মোদীর প্রিয় বন্ধু নেতানিয়াহু, কেন তাদের এত সখ্য? 2017 সালের 4 জুলাই ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদিন স্বাগত জানাতে লাল গালিচা বিছিয়ে অপেক্ষায় ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। উড়োজাহাজ থেকে নামার পর একে অপরকে বুকে টেনে নিয়েছিলেন তারা। সেটি ছিল প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর। এবার 9 বছর পর 25 ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফরে যাবেন মোদী। দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণও দেবেন তিনি। নয়াদিল্লির পলিসি পার্সপেক্টিভস ফাউন্ডেশনের সিনিয়র ফেলো আনোয়ার আলম বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যে মোদীর এই সফর বর্ণবাদী ইসরায়েলি রাষ্ট্রকে বৈধতা দেওয়ার সমান। সদ্য সমাপ্ত গাজা যুদ্ধে ৭৫,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহুর সরকার। সম্প্রতি বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটের একটি প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তবুও তাকে প্রিয় বন্ধু হিসেবে সম্বোধন করে থাকেন ভারতের এই প্রধানমন্ত্রী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারত দ্রুত ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র ক্রেতায় পরিণত হয়। গণমাধ্যমটির এক অনুসন্ধান বলছে, 2024 সালে গাজায় ইসরায়েলের গণহত্যা চলাকালে ভারতের কয়েকটি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেশটিকে রকেট ও বিস্ফোরক সরবরাহ করেছে। মোদীর ইসরায়েল প্রীতির অন্যতম একটি কারণ হলো এই 2 দেশের মধ্যে আদর্শিক মিল। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ভারতের ভূখণ্ডকে বিশ্বের সব হিন্দুর আবাসভূমি হিসেবে গড়ে তুলতে চায়। অন্যদিকে ইসরায়েল নিজেকে বিশ্বজুড়ে ইহুদিদের জাতীয় আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আরেকটি বিষয় হলো, মোদী ও নেতানিয়াহু উভয়ে ইসলামী সন্ত্রাসবাদকে প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেন। 2017 সালের আগে ভারতের কোনো প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করেননি। মোদী সেই প্রচলিত নীতি ভেঙে সরাসরি তেল আবিব সফর করেন। মোদীর ইসরায়েল সফরকে ঘিরে বিতর্কও সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন দাবি করেছিলেন, তার পরামর্শেই মোদী ইসরায়েল সফর করেন, কেননা এতে ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট হবেন। ইমেইল বার্তায় অ্যাপস্টাইন এমন দাবিও করেন যে মোদী তার পরামর্শ অনুসরণ করে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সামনে নাচ গানও করেছেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বক্তব্যকে অবাস্তব কল্পনা বলে উড়িয়ে দিয়েছে।
মোদির সফরের পর দুই দেশের সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক ও বহুমাত্রিক রূপ পায়। 1992 সালে যেখানে এই দু দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $200 মিলিয়ন, তা বেড়ে 2024 সালে $6 বিলিয়ন বেশি হয়েছে। নয়াদিল্লি ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের মধ্যপ্রাচ্য অফিসের নির্বাহী পরিচালক কবির তানেজা বলেন, মোদির আমলে ভারত ইসরায়েল সম্পর্ক কৌশলগত ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই গভীরতর হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এর ইসরায়েল ফিলিস্তিন বিভাগের প্রকল্প পরিচালক ম্যাক্স রোডেনবেকের মতে, মোদি ইসরায়েলকে প্রভাবশালী শক্তি হিসেবে দেখেন। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে, বিশেষত কংগ্রেসে ভারতের অবস্থান মজবুত করতে সহায়ক হতে পারে। গাজায় গণহত্যার প্রেক্ষাপটে এবার নেতানিয়াহু সরকারের ওপর ইসরায়েলের গণভোট অনুষ্ঠিত হবে। ম্যাক্স রোডেনবেক মনে করছেন, মোদির এই সফরটি ইসরায়েলি নির্বাচনী প্রচার শুরুর প্রেক্ষাপটে নেতানিয়াহুর আন্তর্জাতিক ভাবমূর্তি জোরদারে সহায়ক হবে। সফরটি নেতানিয়াহুর প্রতি প্রায় ব্যক্তিগত অনুগ্রহের ইঙ্গিত বহন করে। কবির তানেজা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইসরায়েলের অনেক বন্ধু নেই, ভারত অবশ্য সেই ভূমিকাটি পালন করছে। মোদির সফর প্রমাণ করে যে ইসরায়েল পুরোপুরি বিচ্ছিন্ন নয়। মধ্য আমেরিকার গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খাল ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে পানামা সরকার। চীনা সংযোগ রয়েছে এমন একটি কোম্পানির হাতে থাকা গুরুত্বপূর্ণ বন্দর চুক্তি বাতিল করে এখন সেই টার্মিনালগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বের দুটি বড় শিপিং কোম্পানির কাছে। 23 ফেব্রুয়ারি সরকারি গ্যাজেটে দেওয়া প্রকাশিত এক নোটিশে পানামা সরকার জানিয়েছে, হংকং ভিত্তিক কোম্পানি সিকে হাচিসং হোল্ডিংসের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্ট কোম্পানির সঙ্গে করা বন্দর পরিচালনার চুক্তি বাতিল করা হয়েছে। 2 দশকের বেশি সময় ধরে পানামা খালের কাছে বালবোয়া ও ক্রিস্টোবল নামের দুইটি গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনা করছিল কোম্পানিটি। এই সিদ্ধান্তে এসেছে পানামার সুপ্রিম কোর্টের এক রায়ের পর। আদালত জানিয়েছে, এই বন্দর পরিচালনার চুক্তি ছিল অসাংবিধানিক। এরপর পানামা সরকার আনুষ্ঠানিকভাবে বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেয়। এতে ক্রেন, যানবাহন, কম্পিউটার সিস্টেম ও সফটওয়্যার সহ সব অবকাঠামো সরকারের হাতে আসে। সরকার জানিয়েছে, নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তি না হওয়া পর্যন্ত অন্তত 18 মাস অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় বন্দর পরিচালনা করবে, যাতে কার্যক্রম বন্ধ না হয়। অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় পানামা খালের দুটি গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বের দুটি বড় শিপিং কোম্পানিকে। ডেনমার্কের শিপিং জায়ান্ট এপি মোলার মায়ার্স এর সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস পানামা খালের প্রশান্ত মহাসাগরীয় পাশে থাকা বালবোয়া বন্দর পরিচালনা করবে। অন্যদিকে সুইজারল্যান্ড ভিত্তিক মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি এর সহযোগী প্রতিষ্ঠান টার্মিনাল ইনভেস্টমেন্ট আটলান্টিককে ক্রিস্টোবল বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মায়া কার্স ও এমএসসি এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হংকং ভিত্তিক কোম্পানি সিকে হাচিসন সরকারের সিদ্ধান্তকে বেআইনি বলে অভিহিত করেছে। পাশাপাশি তাদের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্ট কোম্পানি ইতোমধ্যেই 2 টার্মিনালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে, এই বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এর আগে কোম্পানিটি সতর্ক করেছিল, অনুমতি ছাড়া অন্য কোনো কোম্পানি বন্দর পরিচালনা করলে আদালতের সাহায্য নেওয়া হবে। পানামা বন্দর পরিচালনা থেকে সরে যাওয়ায় ঘোষণার পর 24 ফেব্রুয়ারি দিনের ব্যবধানে শেয়ার বাজারে সিকে হাচিসনের শেয়ার দর 0.9% কমেছে। তবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই কোম্পানির শেয়ার মোট 20%-এরও বেশি বেড়েছে, অর্থাৎ দীর্ঘমেয়াদে শেয়ারটি ভালো অবস্থায় আছে। পানামা খালের বন্দর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় ভূরাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, পানামা খালের ওপর অতিরিক্ত প্রভাব বিস্তার করেছে চীন। এরপর সিকে হাচিসন ব্ল্যাক করকের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে $23 বিলিয়ন চুক্তি করে তাদের বিদেশি বন্দর সম্পদ বিক্রির জন্য। তবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে চীন। এটিকে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার হিসেবে উল্লেখ করে এই ধরনের লেনদেন বন্ধের আহ্বান জানায় বেইজিং। শুধু তাই নয়, চুক্তি ভঙ্গ করলে পানামা কর্তৃপক্ষ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে সতর্কবার্তা দিয়েছে চীন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খাল।
প্রতি বছর হাজারো জাহাজ এই পথ দিয়ে পণ্য পরিবহন করে। বিশ্লেষকদের মতে পানামা পরিচালনার সিদ্ধান্ত শুধু একটি বন্দরের বিষয় নয়, বরং এটি বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব বিস্তারের লড়াইয়ের অংশ। একে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত জয় হিসেবে দেখছেন অনেকেই, কারণ দীর্ঘদিন ধরেই বৈশ্বিক বাণিজ্য পথে চীনের প্রভাব কমাতে চায় ওয়াশিংটন। এদিকে পানামা পরিচালনায় কোম্পানি পরিবর্তন ঘোষণার পরে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পানামায় নতুন প্রকল্পে অংশ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। পাশাপাশি বিকল্প বন্দর ব্যবহারের কথাও বিবেচনা করেছে তারা। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের 4 বছর পূর্ণ হয়েছে। যদিও রাশিয়ার সরকারি ভাষায় একে বিশেষ সামরিক অভিযান বলা হয়েছিল, কিন্তু ইতোমধ্যেই তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণের সময়কালকেও ছাড়িয়ে গেছে। এই 4 বছরে দেশ ছেড়েছে লাখ লাখ ইউক্রেনীয়, আর যারা রয়ে গেছে তারা রুশ হামলায় দিন কাটাচ্ছে বিদ্যুৎহীন ও বিপর্যস্ত অবস্থায়। কিন্তু এই 4 বছরে খোদ রাশিয়ার ভেতরে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়েছে? পশ্চিমা নিষেধাজ্ঞা কি তাদের কাবু করতে পেরেছে? রুশ তরুণরা কি আসলেই এই যুদ্ধ সমর্থন করে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাধ্যবাধকতা? আর যারা যুদ্ধক্ষেত্রে গিয়ে মোহভঙ্গ হয়ে দেশে ফিরেছে বা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের বর্তমান অবস্থাই বা কেমন? রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকা যেমন তুরস্ক এবং বেলগোরোদে ইউক্রেনের ড্রোন ও আর্টিলারি হামলা এখন নিত্যদিনের ঘটনা। স্থানীয়রা এমনভাবে এতে অভ্যস্ত হয়ে গেছে যে প্রতিবার হামলায় তারা আর নিরাপদ আশ্রয়ে ছুটে যায় না। তবে মস্কো বা সেন্ট পিটার্সবার্গের মতো বড় শহরগুলোতে যুদ্ধের আঁচ প্রায় লাগেনি বললেই চলে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণেই কিছু পরিচিত ব্র্যান্ড বাজার থেকে হারিয়ে গেলেও চীন ও দক্ষিণ কোরিয়ার বিকল্প পণ্য সেই শূন্যস্থান পূরণ করেছে। একজন সাধারণ রুশ নাগরিকের কাছে পশ্চিমা নিষেধাজ্ঞা এখন আর কোনো বড় বাধা নয়, বরং সামান্য বিরক্তির কারণ। তবে ইন্টারনেটে সরকারি সেন্সরশিপ, বিশেষ করে ফেসবুক বা ইউটিউব বন্ধ করে দেওয়াকে তরুণ প্রজন্ম তাদের ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবেই দেখছে। রাশিয়ায় প্রকাশ্যে যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। তারপরও জনমত জরিপে দেখা যায় অনেকেই এই যুদ্ধ সমর্থন করে। এর পেছনে অন্যতম কারণ হলো প্রোপাগান্ডা। যেমন সারাতোভের এক তরুণ মোটা বেতনের লোভে ড্রোন পাইলট হিসেবে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। শুরুতে ওই তরুণ যুদ্ধের উদ্দেশ্য নিয়ে সন্দিহান থাকলেও পরে যখন তিনি ইউক্রেনীয় সেনাদের ইউনিফর্মে কথিত ফ্যাসিবাদী প্রতীক দেখতে পান, তখন তিনি যুদ্ধকে সমর্থন করতে শুরু করেন। অন্যদিকে সেন্ট পিটার্সবার্গের এক ফটোগ্রাফার যুদ্ধ সমর্থন না করলেও তিনি মনে করেন যেহেতু যুদ্ধ শুরু হয়েই গেছে তাই রাশিয়ার জেতা উচিত, কারণ হেরে গেলে ক্ষতিপূরণ দেওয়ার ভার সাধারণ নাগরিকদের উপরেই পড়বে। বেশিরভাগ রুশ নাগরিকই মূলত রাজনীতি এড়িয়ে নিজেদের প্রাত্যহিক জীবন নিয়ে ব্যস্ত থাকতে চান। যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অনেক সেনা চিন্তাধারা পাল্টে দিয়েছে। আলেকজান্ডার মেদভেদেভ নামের এক সাইবেরীয় ট্রাক চালককে ইউক্রেনের লুহানস্কে পাঠানো হয়েছিল। তিনি ভেবেছিলেন এটি একটি শাস্তিমূলক অভিযান, কিন্তু ইউক্রেনের ধ্বংসস্তূপ আর সাধারণ মানুষের দুর্দশা দেখে তিনি বুঝতে পারেন এই যুদ্ধ কেবল লাশের পাহাড় আর অনাথ শিশু তৈরি করছে। 2023 সালের জুলাই মাসে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান এবং একটি সংগঠনের সহায়তায় দেশ ছাড়তে বাধ্য হন। তিনি এখন এমন এক রাশিয়ার স্বপ্ন দেখেন যেখানে মানুষ শান্তির মূল্য বুঝবে। যুদ্ধের প্রথম বছরে প্রায় 20 লাখ রুশ নাগরিক দেশ ছেড়েছিলেন। এদের মধ্যে অনেকেই ছিলেন পুতিন বিরোধী বা বাধ্যতামূলক সামরিক এড়াতে যাওয়া তরুণ, কিন্তু বিদেশে গিয়েও তারা স্বস্তিতে নেই। জার্মানির বার্লিনে আশ্রয় নেওয়া মাইক নামের এক রুশ যুবক জানান, পশ্চিমা দেশগুলোর অভিবাসী বিরোধী মনোভাব এবং গাজায় ইসরায়েলের হামলায় তাদের নীরবতা দেখে পশ্চিমাদের উপর তার মোহভঙ্গ হয়েছে। অনেকেই বিদেশে মানিয়ে নিতে না পেরে বাধ্য হয়ে আবার রাশিয়ায় ফিরে গেছেন। 4 বছর পর পরিস্থিতি এতটাই হতাশাজনক যে অনেকেই এখন ইউক্রেনের পরাজয় মেনে নিয়ে হলেও একটি আপোষ চাইছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং তাকে থামাতে হলে তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা ছাড়া কোনো বিকল্প নেই। সম্প্রতি কিয়েভে বিবিসির সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে তিনি রাশিয়ার কাছে কোনো ভূখণ্ড ছেড়ে দেবেন না। বর্তমানে ইউক্রেন দোনেস্ক, খেরসন এবং জাপোরিজিয়ার যেসব কৌশলগত অঞ্চল ধরে রেখেছে সেগুলো ছেড়ে দেওয়ার রুশ দাবির তীব্র বিরোধিতা করেন তিনি। জেলেনস্কির মতে এটি কেবল জমি ছেড়ে দেওয়া নয়, বরং ওই অঞ্চলের লাখ লাখ ইউক্রেনীয় নাগরিককে বিপদের মুখে ফেলে দেওয়া। তিনি মনে করেন পুতিনকে সাময়িকভাবে সন্তুষ্ট করা হলেও কয়েক বছরের মধ্যেই রাশিয়া পুনরায় শক্তি সঞ্চয় করে আক্রমণ চালাবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গও উঠে আসে। ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে দ্রুত আলোচনার টেবিলে বসার তাগিদ দিয়েছেন এবং অনেকেই মনে করছেন ট্রাম্প ইউক্রেনকে জমি ছেড়ে দিয়ে শান্তি চুক্তিতে বাধ্য করতে চাইছেন। জেলেনস্কি এই ধারণা নাকচ করে দিয়ে বলেন, আমরা হারবো না, কারণ আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়ছি। তিনি স্বীকার করেন যে আপাতত পুরো ভূখণ্ড পুনরুদ্ধার করা সম্ভব নয়, কারণ এতে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটবে এবং পর্যাপ্ত অস্ত্রের অভাব রয়েছে। তবে 1991 সালের সীমানায় ফিরে যাওয়াই হবে ইউক্রেন এবং বিশ্ববাসীর জন্য চূড়ান্ত বিজয়। মার্কিন নিরাপত্তা গ্যারান্টির প্রসঙ্গে জেলেনস্কি বলেন, শুধু ট্রাম্পের কথায় বিশ্বাস না করে এই গ্যারান্টি মার্কিন কংগ্রেসের মাধ্যমে অনুমোদিত হওয়া প্রয়োজন, কারণ প্রেসিডেন্টরা বদলালেও প্রতিষ্ঠানগুলো থেকে যায়। এছাড়াও যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেনে সাধারণ নির্বাচন আয়োজনের মার্কিন দাবির বিষয়েও কথা বলেন জেলেনস্কি। সামরিক আইনের অধীনে নির্বাচন স্থগিত হলেও নিরাপত্তা গ্যারান্টি পেলে নির্বাচন আয়োজনে তার আপত্তি নেই বলে জানান। তবে লাখ লাখ শরণার্থী এবং দখলকৃত অঞ্চল নিয়ে নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। পুনরায় নির্বাচনে দাঁড়াবেন কিনা সে বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।